খামেনির কথা আপনি বলছেন, যে ইরান মাটির নিচে এত অস্ত্র মজুত করে রাখে, মাটির নিচে প্যারালালি একটা শহর রয়েছে, বাংকার রয়েছে, আপনার কি মনে হয় যে এত তাড়াতাড়ি খামেনির মতন একজন নেতা, যিনি গোটা দেশটাকে পরিচালনা করছেন, তাকে শেষ করে দিতে পেরেছে সত্যি আমেরিকা এবং ইসরায়েল? এটা কি সত্যি বলে আপনি মনে করেন? ম্যাডাম ম্যাডাম আমি গত 4 দিন ধরে সবকটি নিউজ চ্যানেলে, ইন্টারন্যাশনাল, ন্যাশনালে, হয়তো আমি একমাত্র বলে যাচ্ছি যে আমি কনভিন্স নই। কে কনভিন্স না কনভিন্স না সেটা আলাদা ব্যাপার। আপনি একটু খুব নর্মাল মাইন্ডসেটে ভাবুন, যেই দেশটা এতটাই প্রিপেয়ার্ড ছিল এই এই পয়েন্টে হিট করবে, যেই দেশটা এতটাই প্রিপেয়ার ছিল যে অমুক তমুক মিসাইল ইউজ করে এইভাবে এসকালেশন লাডারটা সাজাবে, সেই দেশটা তার সর্বোচ্চ লিডারকে তার অফিসের মধ্যে বসিয়ে চা খাওয়াচ্ছিল, ওয়েটিং ফর দ্য আমেরিকান বম্বার্স অ্যান্ড ইসরায়েল বম্বার্স। আমার কোথাও গিয়ে এই স্টোরিটা গিলতে অসুবিধা হচ্ছে, সেটা আমার ডাইজেশন প্রবলেম। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে দিস ইজ নট কনভিন্সিং। একটা একটা ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার যদি বলে, সেই ইন্টেলিজেন্স ওয়ারফেয়ারে একটা ইনফরমেশন আসে, কিন্তু ইনফরমেশনটাকে যখন অ্যানালিটিক্সে ফেলা হয়, তখন অ্যানালিসিস যারা করেন, যারা স্ট্র্যাটেজি সাজান, তারা কিন্তু সেটাকে ইনফরমেশন হিসেবে দেখেন না, তারা সেটাকে সাবস্ট্যান্সিয়েট করার চেষ্টা করেন যে তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেটা কি একটা 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 কনভিন্সিং ব্যাপার নাকি একটা উড়ো উড়ো ব্যাপার। এই উড়ো উড়ো ব্যাপারটা আমার বেশি চোখে পড়ছে এবং বারংবার আমাকে এটা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই গোটা ঘটনাটার মধ্যে কোথাও কি একটা খাপ ছাড়া ব্যাপার আছে, কোথাও গিয়ে 1+1=2 হচ্ছে না, কোথাও গিয়ে মনে হচ্ছে যেটা দেখানো হচ্ছে সেটা ঠিক ঘটছে না। আই অ্যাম দাস নট কনভিন্সড অ্যাবাউট খামেনিজ ডেথ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেভাবে ওয়ার হ্যান্ডেলে ইরান, বলতে পারেন কিছুটা ইসরায়েল বলার আগেই বলে বসলো যে হ্যাঁ 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 খামেনি মারা গিয়েছে, খামেনি মারা গিয়েছে, অমুক তমুক। এটা হারও যেন কোথাও গিয়ে ডাউটটা বাড়িয়ে দিল এবং এবং এই 40 দিনের মর্নিং এন্টায়ার ইসলামিক ক্রাউডটাকে জাগানো। কারণ আমার কেন জানি না বারংবার যে প্যাটার্নটা চোখে আসছে, সেখানে ডিপ্লোমেসি পলিটিক্সেরও একটা বিরাট অংশ ইরান ব্যবহার করছে তাদের হিতে গোটা পৃথিবীকে ভাবাতে, এবং সেইটা ভাবানোর জন্য ডেথ অফ খামেনি হচ্ছে একটা বিরাট বড় ন্যারেটিভ। এবং এই ডেথ অফ খামেনিটা এত বড় ন্যারেটিভ, আপনাকে আমি বলে দিই যে যদি পরবর্তীকালে এটা বেরোয় কোনোভাবে বা ইরান বার করতে পারে যে খামেনি মৃত ছিল না, খামেনি নিজেকে নিজে বাঁচিয়ে নিয়েছিল, খামেনির ইমেজ উইল কাম আউট অ্যাজ এ বিগার ইমেজ। আর মডার্ন ডেতে উনি হবেন ইসলামিক মাইন্ডসেটের সব থেকে বড় লিডার অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং উনার পিছনে ইনভেস্টমেন্ট আসবে ইরানে। এইটা ইরান ভেবেই হয়তো এই ইমেজ অফ খামেনি বা দ্য ওয়ার্ল্ড ওয়ার হিরো অফ খামেনির ইমেজটাকে বাঁচিয়ে রাখছে। সেটা ফিজিক্যালি উনি বেঁচে থাকতে পারেন, সেটা ফিজিক্যালি না বাঁচিয়ে উনার যে এই ওয়ার ক্যাপিটালটা, উনার এই যে এন্টায়ার ওয়ার স্টোরিটা, সেটা হিসাবে বেঁচে থাকতে পারে। দেয়ার ক্যান বি এন নাম্বার অফ নিউমারাস থিংস দ্যাট ক্যান হ্যাপেন, বাট খামেনি হ্যাজ এ ব্র্যান্ড ভ্যালু। সেই ব্র্যান্ড ভ্যালুটাকেই ব্যবহার করবে ইরান, এবং সেই জন্যই এটা একটা অন্য ধরনের ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার যেটা ইরান দেখাচ্ছে। একদম। আমি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একদম শেষের সময়টাতে নিয়ে যাই, হিরোশিমা এবং নাগাসাকি, যে শহর দুটো একদম শেষ হয়ে গিয়েছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবার একটা বিশ্বযুদ্ধের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব, কারণ ইরানকে নিয়ে গোটা বিশ্ব এই মুহূর্তে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এর মধ্যে একটা বক্তব্য রাশিয়ার যেটা ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং তারা আমেরিকাকে কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছে এনি ইভেন্ট কুড বি এ ট্রিগার। তাহলে কি এবার রাশিয়া খেলা দেখাতে শুরু করেছে? রাশিয়া কি কোনোভাবে, তার এই বক্তব্যটা এই মুহূর্তে কেন আসছে এবং কেন জাপানের প্রসঙ্গটা এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে? হ্যাঁ, এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাইড। এটা কেন গুরুত্বপূর্ণ আপনাকে আমি বলি। ওয়ার ন্যারেটিভ যেটা ছিল, বা কনফ্লিক্ট ন্যারেটিভ, ওয়ার ইজ এ ভেরি ডিফারেন্ট টার্ম, কনফ্লিক্ট ন্যারেটিভ, এই কনফ্লিক্ট ন্যারেটিভটা আমেরিকা কোথাও গিয়ে খুব কনফিউশনের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করছে। একবার বলছিল ভেনেজুয়েলায় আমি আক্রমণ করব, একবার বলেছিল গ্রিনল্যান্ডে আক্রমণ করব, ইরানে আক্রমণ করলো। আরো এই যে স্টেট অফ কনফিউশন তৈরি করছে, এটার পিছনের খেলাটা পৃথিবীর যে কোনো সফল মাইন্ডসেট বলা মানুষজনই বুঝতে পারছে যে অ্যাকচুয়াল খেলাটার প্ল্যানটা কি। অ্যাকচুয়াল খেলাটার প্ল্যানটা হচ্ছে কোনো না কোনো ভাবে একটা ইকুয়েশন তৈরি করে তেল চুরি করবে, এনার্জির রিজার্ভস গুলোকে চুরি করবে, এইটাই হচ্ছে কাজ। এইটা বসে বসে বাকি দেশগুলো কেন মেনে নেবে, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু,
যেখানে জাপান বলুন, যেখানে চায়না বলুন, যেখানে বিভিন্ন আদার পাওয়ার আছে, যাদের অল্টারনেট থিওরি আছে, অল্টারনেট পলিসি আছে। জাপানের উপরে যে ঘটনাটা ঘটেছিল, সেটা কি জাপান কোনোদিন তার আগামীর ইতিহাস, আগামীর ফিউচারের যখন তাদের ইতিহাস লেখা হবে, সেখানেও কি ভুলে যেতে পারবে? পৃথিবীর ইতিহাসে কোনোদিন হিরোশিমা নাগাসাকি নালিফাইড হয়ে যেতে পারে? সম্ভব সেটা? আজকে পার্ল হারবারকে জাস্টিফাই যেমন করা যাবে না, সেরকমই হিরোশিমা নাগাসাকিকেও জাস্টিফাই করা যাবে না। কারণ যিনি এই অ্যাটম বোমটা তৈরি করেছিল, উনি নিজেই জানতেন না এটার কি ক্ষমতা আছে। উনি নিজেই ওপেনহাইমার নিজেই বুঝতে পারেননি যে এত পাওয়ারফুল একটা এফেক্ট করে চলে যেতে পারে, এত মানুষের মৃত্যুর জন্য তাকে বিজ্ঞানের এন্টায়ার পরিধি তাকে ক্ষমা করবে না কোনো। পয়েন্টটা হচ্ছে, যেটা আমি বোঝাবার চেষ্টা করছি, সেটা হলো এই যে ভাবনা চিন্তার যে মডিউলটা, এই ভাবনা চিন্তার মডিউলটা, ডেসপারেশন মডিউলটা কিন্তু আমেরিকায় শিখিয়েছে গোটা পৃথিবীকে। পার্ল হারবারের জন্য হয়তো কোনো বৈদ্যুতিক আক্রমণ করা যেত, হয়তো কোনো এয়ারফোর্স দিয়ে স্ট্রাইক করানো যেত, সেটা না করে ডাইরেক্ট অ্যাটম বোম অ্যাপ্লাই করেছে। এবং সেটা কোনো ইরান করেনি, কোনো ইসরায়েল করেনি, কোনো ইন্ডিয়া করেনি, কোনো পাকিস্তান করেনি, কোনো চায়না করেনি, কোনো এন্টায়ার পৃথিবীর কোনো দেশ করেনি। সেটা সেই দেশ করেছে যে দিনের পর দিন পিসকে বিক্রি করে খেয়েছে, দিনের পর দিন ওয়ার্ল্ড রিসোর্সকে চুরি করে খেয়েছে। সেই দেশ করেছে যে দিনের পর দিন পৃথিবীকে অন্যায়ভাবে বিভিন্ন এনগেজমেন্টে লিপ্ত করে তাদের ন্যাচারাল রিসোর্সকে হড়প করে খেয়েছে। সেই দেশটা আজকে যখন পিসের গল্প লিখতে যায়, I am not bound to read it. একদম, আপনি খুব সুন্দরভাবে যেমন রাশিয়ার দিকটা বললেন, আমি একই রকম ভাবে চায়নার কথা বলবো। চায়না হচ্ছে পৃথিবীর যেই দেশটা যে টুক করে কোথাও গিয়ে একটা ছোট্ট কাজ করে আসে এবং তারপর দেখা যায় যে তার রেজাল্টটা কি হচ্ছে। এক্ষেত্রে কি আপনার মনে হতে পারে যে চায়না সেই রকম কিছু একটা টুক করে আসতে পারে? কারণ চায়নার অনেক ইনভেস্টমেন্ট রয়েছে ইরানে, এবং আমরা জানি যে একটা পাইপলাইন রয়েছে ইরানের সঙ্গে চায়নার, তার মধ্যে চাবাহার বন্দর, এগুলোও কিন্তু একটা ভীষণভাবে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্যাঠামশাই সবসময় আমার বন্ধু বান্ধবের সাথে ঝামেলা হলেই যে উনিও লেগে পড়বেন সেরকম তো নয়। জ্যাঠামশাইকে নমস্কার করলেই জ্যাঠামশাই বলতেন, বরাবরই বলেন, আশীর্বাদ করি বাবা, মঙ্গল হোক, আমি তোমার সাথে আছি। তো সবসময় যে সামনে গিয়ে লড়াই করতে হবে তার তো দরকার নেই। ঠিক। বিভিন্ন রকম জিনিস, আমি কি বললাম, স্যাট মডেল, স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজি, বিরাট ব্যাপার। প্রচুর স্যাটেলাইট ইমেজিং যা হচ্ছে, কে দিচ্ছে স্যাটেলাইট ইমেজিং? এত প্রিসিশন সাপোর্ট কে দিচ্ছে? প্রমাণ ছাড়া বলা উচিত নয়, কিন্তু ডাউট তো থেকেই যায়, তাই না? একদম। এবং শেষ আরেকটা বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো, যে ইন্ডিয়ার কথা আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে, কিন্তু ডিরেক্ট, তাহলে ভারতের পার্টটা কি হবে? ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্ব, ইরানের সঙ্গেও সম্পর্ক ভালো, তাহলে পেছন থেকে কি ভারতও কাউকে এক্ষেত্রে সাপোর্ট করছে? সেটা কাকে?